বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের পড়ে শোনাবো ফ্রান্স কাফকার একটি বহুল আলোচিত গল্প, আ হাঙ্গার আর্টিস্ট। এটি বাংলায় অনুবাদ করেছেন কবি চৌধুরী। শিরোনাম দিয়েছেন জনৈক বুভুক্ষার শিল্পী। এই শেষের দশকগুলিতে পেশাদার উপবাসের ব্যাপারে মানুষের উৎসাহ লক্ষণীয়ভাবে কমে গিয়েছিল। একসময় নিজস্ব ব্যবস্থাপনায় এ জাতীয় মহান অনুষ্ঠান করলে বেশ ভালো পয়সা পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেটা অসম্ভব। এখন আমরা এক ভিন্ন জগতে বাস করি। একসময় বুভুক্ষার শিল্পীকে দেখতে গোটা শহর ভেঙে পড়ত। উপবাসের প্রথম দিন থেকেই উত্তেজনা চড়ে উঠত। সবাই তাকে দিনে অন্তত একবার দেখতে চাইত। কেউ কেউ শেষ দিকের কয়েকদিনের জন্য সিজন টিকিট কিনে নিত। সকাল থেকে রাত পর্যন্ত তার গড়াত দেয়া ছোট্ট খাঁচার সামনে বসে থাকত। রাতেও প্রদর্শনী নির্ধারিত সময় ছিল। তখন মশালের আলো ফেলে পরিবেশ পরিস্থিতিকে আরও উচ্চকিত করে তোলা হতো। সুদিনে খাঁচাটা দেখা যেত খোলা আকাশের নিচে, আর সেটা ছিল শিশুদের জন্য মহা আনন্দের সময়। পরম উৎসাহ নিয়ে তারা তাকে দেখত। বড়দের কাছে অবশ্য এটা ছিল একটা কৌতুকের মতো, সাময়িক ফ্যাশন মাত্র। কিন্তু ছোটরা মুখ বিস্ফারিত করে অধিকতর নিরাপত্তার জন্য শক্ত করে পরস্পরের হাত ধরে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকত। সে কালো আঁটো প্যান্ট পরে বিবর্ণ মুখে বসে আছে। তার বেরিয়ে আসা পাঁজর স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো আসনে নয়, সে বসে আছে মাটিতে, বিছানো খড়ের ওপর। মাঝে সাঝে সৌজন্য ভরে একটু মাথা নাড়ছে, মুখে ক্লিষ্ট হাসি নিয়ে প্রশ্নের জবাব দিচ্ছে, কিংবা হয়তো গাড়াদের ফাঁক দিয়ে তার বাহু বাড়িয়ে দিচ্ছে, যেন লোকে দেখতে পায় তা কত শীর্ণ। তারপর সে আবার ডুবে যাচ্ছে নিজের ভেতর। কারো বা কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র নজর দিচ্ছে না। এমনকি তার খাঁচার একমাত্র আসবাব, সর্বগুরুত্বময় যে ঘড়ি, তার ঘণ্টাধ্বনির প্রতিও নয়। তার বদলে সে শুধু আধবোঝা চোখে একদৃষ্টিতে তাকিয়ে আছে শূন্যতার পানে। কখনো সখনো ছোট্ট একটা গ্লাসের পানিতে ভিজিয়ে নিচ্ছে তার দুটি ঠোঁট। ছুটকো দর্শক ছাড়াও জনসাধারণের পক্ষ থেকে ভালোভাবে চোখ রাখার জন্য কয়েকজনের পর্যায়ক্রমিক দল ঠিক করে দেয়া হতো। সাধারণত অবাককাণ্ড, এরা ছিল সবাই কসাই। এদের কাজ ছিল বুভুক্ষার শিল্পীর উপর দিনরাত কড়া নজর রাখা, যেন কোনো গোপন উপায়ে সে নিজের পুষ্টির ব্যবস্থা না করে ফেলতে পারে। এই প্রহরার কাজটা ওরা করত তিনজনের এক একটি দলে বিভক্ত হয়ে। অবশ্য এটা ছিল সাধারণ জনতার চিত্তে প্রত্যয় দৃঢ় করবার জন্য আয়োজিত একটা আনুষ্ঠানিকতা মাত্র। কারণ প্রকৃত বিজ্ঞজনেরা ভালোভাবেই জানতেন যে উপবাসের সময় বুভুক্ষার শিল্পীকে কোনো ক্রমেই, এমনকি জোর করেও, সামান্য এক টুকরো খাবার খাওয়ানো যাবে না। তার পেশার সম্মানের জন্যই তার পক্ষে তা করা অসম্ভব। তবে সকল পাহারাদারের পক্ষে এটা বোঝা সম্ভব ছিল না। প্রায়ই রাতের পাহারাদারদের মধ্যে কর্তব্যকর্মে বেশ শিথিল কিছু দল দেখা যেত। তারা ইচ্ছে করে এক কোনায় গিয়ে ঘন হয়ে বসে গভীর মনোযোগের সঙ্গে তাস খেলত, স্পষ্টতই বুভুক্ষার শিল্পীকে চট করে সামান্য কিছু খেয়ে নেবার সুযোগ দেবার জন্য। তাদের ধারণা তার একটা গোপন ভাণ্ডার নিশ্চয়ই কোথাও আছে। এইসব পাহারাদারের মতো এত বিরক্ত শিল্পীকে আর কিছুই করত না। এদের ব্যবহার তার ভীষণ খারাপ লাগত। উপবাস তখন তার পক্ষে অসহনীয় হয়ে উঠত। এদের প্রহরার সময়ে তাদের সন্দেহ যে কত অন্যায় তা বোঝাবার জন্য সে মাঝে মাঝে নিজের দুর্বলতা জয় করে যতক্ষণ সম্ভব চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইত। কিন্তু এতে কোনো লাভ হতো না। মুখ ভর্তি অবস্থাতেও সে কিভাবে গান গাইছে তার এই আশ্চর্য চালাকির কথা ভেবে ওরা শুধু আরও অবাক হতো। এদের চাইতে তার অনেক বেশি ভালো লাগত সেই সব পাহারাদারদের, যারা তার গারদের একেবারে কাছাকাছি এসে বসত, যারা হলঘরের ক্ষীণ রাত্রিকালীন আলোতে তৃপ্ত না হয়ে ম্যানেজারের দেয়া শক্তিশালী পকেট টর্চের তীব্র উজ্জ্বল আলো তার উপর ধরে রাখত। ওই কর্কশ আলো তার কোনো অসুবিধা ঘটাত না। এমনিতেই সে কখনো ভালো করে ঘুমুতে পারত না, আর সে সবসময় একটু ঝিমুতে পারত।
যে কোনো আলোতে, যে কোনো মুহূর্তে, এমনকি যখন হল ভর্তি লোক হৈ হৈ করতে করতে তাকে দেখছে, তখনও। ওই ধরনের পাহারাদারদের সঙ্গে একটা বিনিদ্র রজনী যাপনের সম্ভাবনায় সে খুশি হয়ে উঠত। তাদের সঙ্গে হাসি তামাশা করতে, তাদের কাছে নিজের যাযাবর জীবনের গল্প বলতে, যে কোনোভাবে তাদের জাগিয়ে রাখতে, আর তার খাঁচায় যে কোনো খাদ্যদ্রব্য নেই এবং সে যেভাবে উপোস করতে পারে, এরকম যে ওদের মধ্যে একজনও পারে না, এটা প্রতিষ্ঠিত করতে সে থাকত সদা প্রস্তুত। কিন্তু সে সবচাইতে বেশি খুশি হতো সকালবেলায়, যখন তারই পয়সায় ওদের জন্য প্রচুর প্রাতরাশ নিয়ে আসা হতো, আর ওরা ক্লান্ত রাত জাগা একদল স্বাস্থ্যবান মানুষের প্রচণ্ড ক্ষুধা নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ত। অবশ্য কেউ কেউ বলতো যে এই প্রাতরাশের ব্যাপারটা ছিল পাহারাদারদের ঘুষ দেবার একটা অবৈধ প্রয়াস, কিন্তু এটা ছিল বাড়াবাড়ি। তাছাড়া তাদের যখন শুধু এই উদ্যোগের স্বার্থে তাদেরকে প্রাতরাশের ব্যবস্থা ছাড়া পাহারা দিতে ডাকা হতো, তখন আর তাদের সাক্ষাৎ পাওয়া যেত না। যদিও তখনও তাদের সন্দেহ তারা বিসর্জন দিতে কিছুতেই রাজি হতো না। অবশ্য এসব সন্দেহ ছিল উপবাস পেশার অপরিহার্য অঙ্গ। কারো পক্ষে বুভুক্ষার শিল্পীকে দিনরাত নিরবচ্ছিন্নভাবে পাহারা দেয়া সম্ভব ছিল না, আর তাই উপবাসের কঠোরতা ও নিরবচ্ছিন্নতা সম্পর্কে কেউ প্রত্যক্ষ ব্যক্তিগত সাক্ষী দিতে পারত না। সেটা জানত কেবল শিল্পী নিজে, আর তাই আবশ্যিকভাবে তাকেই হতে হতো নিজের উপবাসের একমাত্র পুরোপুরিভাবে তৃপ্ত সন্তুষ্ট দর্শক। তবু অন্যান্য কারণে সে কখনোই তেমন সন্তুষ্ট হতো না। হয়তো শুধু উপবাসের জন্যই সে এমন কঙ্কাল সর্বস্ব হয়ে ওঠেনি, যে কারণে এখন অনেকে আর তার প্রদর্শনীতে আসে না। তার এই চেহারা আর ওরা সহ্য করতে পারে না। হয়তো অন্য কোনো কারণে তার অতৃপ্তি তাকে এরকম ক্ষয় করে ফেলেছে, কারণ সেই একমাত্র জানত আর কেউ নয় উপোস করা কত সহজ। দুনিয়ার সবচাইতে সহজ কাজ হচ্ছে সেটা, এই কথা সে গোপন করত না। তবু লোকে তাকে বিশ্বাস করত না, বড়জোর তাকে বিনয়ী ভাবত। অবশ্য বেশিরভাগ লোক মনে করত সে সম্ভবত প্রচারের জন্য এসব কথা বলছে, নয়তো সে এক ধরনের ভণ্ড। উপোস করার কোনো সহজ পদ্ধতি সে বার করে ফেলেছে, যে জন্য উপোস করতে তার বিশেষ কষ্ট হয় না, যার ওপর সে ঠাঁট দেখিয়ে সে কথা এরকম খোলাখুলি বলে বেড়ায়। বুভুক্ষার শিল্পীকে এসব মেনে নিতে হয়েছিল এবং কালক্রমে এসবে সে অভ্যস্তও হয়ে পড়েছিল। তবু ভেতরকার অসন্তোষ তাকে সর্বদা পীড়া দিত। কিন্তু এ সত্ত্বেও, এবং এজন্য তাকে কৃতিত্ব দিতেই হবে, সে কখনো, যতদিন উপবাসের পরই হোক না কেন, স্বেচ্ছায় তার খাঁচা থেকে বার হয়ে আসেনি। ম্যানেজার তার উপবাসের দীর্ঘতম সময় বেঁধে দিয়েছিল 40 দিন। তার বেশি উপোস করতে দেয়া হতো না তাকে, এমনকি বড় বড় শহরগুলোতেও না। আর এর একটা সুযুক্তিও ছিল। অভিজ্ঞতা প্রমাণ করেছিল যে ক্রমবর্ধমান প্রচারের ফলে এ ব্যাপারে জনসাধারণের উৎসাহ প্রায় 40 দিনের মতো একটানা ধরে রাখা যেত। কিন্তু তারপরই নগরবাসীরা তাদের উৎসাহ হারিয়ে ফেলতে শুরু করত। এরপর অনুষ্ঠানটির জন্য সহৃদয় সমর্থন উল্লেখযোগ্যভাবে পড়ে যেত। অবশ্য এক শহর থেকে অন্য শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে স্থানীয় পারিপার্শ্বিকতার কারণে কিছু হেরফের ঘটত, কিন্তু সাধারণ নিয়মে 40 দিনই ছিল নির্ধারিত শেষ সীমা। অতএব 40তম দিনে পুষ্পশোভিত খাঁচাটি খোলা হতো। উৎসাহী দর্শককুলের ভিড়ে হলঘর ভরে যেত। সামরিক ব্যান্ড বেজে উঠত। উপবাসের ফলাফল মেপে দেখার জন্য 2জন ডাক্তার খাঁচায় প্রবেশ করত, আর উচ্চকণ্ঠে তা ঘোষণা করা হতো মেগাফোনের সাহায্যে। এবং সবার শেষে দুশিরি ভেঙে সামনের ছোট টেবিলে সযত্নে সাজানো একটি রুগ্ন মানুষের সামান্য খাবারের দিকে বুভুক্ষার শিল্পীকে হাত ধরে নিয়ে যাবার জন্য নির্বাচিত এবং সেই সম্মানিত সৌভাগ্যে আত্মহারা 2টি তরুণী এসে উপস্থিত হতো। আর সেই মুহূর্তে হঠাৎ শিল্পীর রোখ চেপে যেত। সত্য বটে, সে রমণী দুটির সাহায্যকারী প্রসারিত হাতের মধ্যে নিজের 2 বাহু সমর্পণ করত, কিন্তু না, সে উঠে দাঁড়াত না। 40 দিন পার করে দিয়ে কেন এই বিশেষ মুহূর্তে উপবাস ভাঙতে হবে? এক সীমাহীন দীর্ঘকাল সে না খেয়ে থেকেছে।
এখন সে যখন তার উপবাসী ফর্মের তুঙ্গে, কিংবা এখনো হয়তো ঠিক তুঙ্গে নয়, তখন কেন তাকে ক্ষান্ত দিতে হবে? যখন সে অনুভব করছে যে তার উপবাস করবার ক্ষমতার কোনো সীমারেখা নেই, সে শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বুভুক্ষা শিল্পীই নয়, এই সম্মান তো সে ইতিমধ্যে অর্জন করে ফেলেছে। বরং তার নিজের স্থাপন করা রেকর্ড ভাঙতে সে এখন প্রস্তুত। তখন আরও দীর্ঘকাল উপবাস করে তাকে সেই সম্মান অর্জন করা থেকে কেন বঞ্চিত করা হবে? তার গণদর্শককুল যখন তাকে দেখে এত বেশি খুশি হবার ভাব করেছে, তখন তারা এতটা অসহিষ্ণু হবে কেন? সে যদি আরও কিছুকাল উপোস করতে পারে, তাহলে পাবলিক তা কেন সহ্য করবে না? তাছাড়া সে খুব ক্লান্ত। খড়ের উপর সে বেশ আরাম করে বসেছিল, আর এখন তাকে সোজা হয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে খাবার টেবিলের দিকে যেতে হবে, যে খাওয়ার কথা ভাবতেই তার বমি পাচ্ছে। বস্তুতপক্ষে ওই মেয়েদের উপস্থিতির জন্যই সে বমি করে ফেলছে না, আর সেটা সে চেপে আছে খুব কষ্ট করে। সে মুখ তুলে মেয়ে দুটির চোখের দিকে তাকাত। আপাত দৃষ্টিতে যারা এত বন্ধুভাবাপন্ন, কিন্তু আসলে ভীষণ নিষ্ঠুর। তার শক্তিহীন ঘাড়ের ওপর নিজের মাথাকে তার মনে হতো অত্যন্ত ভারী। সেই মাথাটা নাড়ত সে, কিন্তু তখনই সেই ঘটনাটা আবার ঘটত, যা সর্বদাই ঘটেছে। ম্যানেজার এগিয়ে আসত, একটিও কথা না বলে। ব্যান্ডের শব্দের জন্য কোনো রকম কথাবার্তা বলার উপায় ছিল না। নিজের দু হাত শিল্পীর মাথার উপর দিয়ে আকাশের দিকে তুলে ধরত, যেন সে স্বর্গাধিপতিকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি যেন খড়ের উপর বসা এই প্রাণীটিকে লক্ষ্য করেন, চরম কষ্ট সহ্য করা এই শহীদটিকে। আর সত্যি সে ছিল এক শহীদ, যদিও সম্পূর্ণ ভিন্ন অর্থে। তার বিশীর্ণ কোমর জড়িয়ে ধরত সে, অতিরিক্ত সাবধানতার সঙ্গে, যেন তার অসম্ভব দুর্বল অবস্থাটা সবাই বুঝতে পারে। তারপর সে তাকে মেয়ে দুটির হাতে সমর্পণ করত। অবশ্য তার আগে সে গোপনে তাকে বেশ একটা ঝাঁকুনি দিত, যার ফলে তার পা আর শরীর টলমল করত, কেঁপে উঠত থরথর করে। এই সময় শিল্পী সম্পূর্ণ আত্মসমর্পণ করত। তার মাথা বুকের ওপর লটর পটর করত, যেন হঠাৎ কোথা থেকে সেটা সেখানে নেমে এসেছে। তার শরীর মনে হতো ফাঁপা। আত্মরক্ষার এক দুর্দম তাগিদে তার পা দুটি হাঁটুর কাছে পরস্পর ঘন সংলগ্ন হয়ে থাকত। তবু তা মাটি ছেঁচড়ে যেত আলতোভাবে, যেন সেটা সত্যিকার শক্ত মাটি নয়, যেন তার পা শক্ত মাটি খুঁজে বেড়াচ্ছে। এবং তখন তার শরীরের সমস্ত ভার, অবশ্য সে ছিল নিতান্তই হালকা ওজনের, সে মেয়ে দুটির মধ্যে একটির উপর ছেড়ে দিত, আর মেয়েটি তখন সাহায্যের জন্য এদিক ওদিক তাকাত, অল্প অল্প হাঁপাত। এই সম্মানিত সৌভাগ্যের পথটি এরকম হবে বলে সে মোটেই ভাবেনি। প্রথমে তার নিজের ঘাড় যতটা সম্ভব দূরে সরিয়ে নিতে চেষ্টা করত, যেন শিল্পীর সংস্রব থেকে মুক্ত থাকা যায়। কিন্তু সেটা অসম্ভব দেখে এবং তার অপেক্ষাকৃত সৌভাগ্যবান সঙ্গিনীকে তার সহায়তায় না এগিয়ে এসে নিজের কম্পমান হাত প্রসারিত করে শুধু শিল্পীর কাঠির মতো হাত আঁকড়ে ধরে থাকতে দেখে দর্শকবৃন্দকে আনন্দের সাগরে ভাসিয়ে দিয়ে সে হু হু কান্নায় ভেঙে পড়ত। আর তখন এই পরিস্থিতির জন্যই বহু আগে থেকে তৈরি করে রাখা সাহায্যকারীটিকে এগিয়ে দিয়ে ওই মেয়েটিকে সরিয়ে নেওয়া হতো। তারপর খাবার পালা। সে প্রায় অর্ধসম্মোহিতভাবে বসে থাকত, আর ম্যানেজার শিল্পীর অবস্থা থেকে জনসাধারণের দৃষ্টি সরিয়ে রাখার উদ্দেশ্যে একগাদা সানন্দ অর্থহীন বকুনি সহযোগে তার মুখে কিছু খাবার তুলে দিত। তারপর শিল্পী যেন ম্যানেজারের কানে কানে কি একটা বলেছে, এই রকম ভান করে তার অনুরোধ অনুযায়ী জনসাধারণের সুস্বাস্থ্য কামনা করে সুরা পান করা হতো। চমৎকার বাজনা বাজিয়ে ব্যান্ড তাতে সমর্থন জানাত। দর্শককুল ধীরে ধীরে মিলিয়ে যেত। সমস্ত অনুষ্ঠানটি নিয়ে কারও কোনো অসন্তুষ্টির কারণ ঘটত না, একমাত্র শিল্পীর নিজের ছাড়া, শুধু তার, সবসময়ের মতো। এইভাবে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য নিয়মিত স্বল্পকালীন বিরতিসহ সে বেঁচে থাকল বহু বছর, দৃশ্যত গৌরবমণ্ডিত হয়ে, সারা দুনিয়ার সম্মানিত, কিন্তু ভেতরে ভেতরে ক্ষুব্ধ ও পীড়িত। আরও ক্ষুব্ধ এই কারণে যে কেউ তার ক্ষোভ ও অসন্তোষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করত না। কি আরাম তার দরকার ছিল?
আর সম্ভাব্য কি সে কামনা করতে পারত? যদি কখনো কোনো সহৃদয় ব্যক্তি তার জন্য দুঃখবোধ করে তাকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে বলতেন যে সম্ভবত তার বিষাদের মূলে রয়েছে তার উপবাস, বিশেষ করে বেশ কিছুদিন উপোস করার পর এরকম তো হতেই পারে, তখন সে ভীষণ ক্ষেপে যেত আর একটা বন্য জন্তুর মতো জনতার মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে তার খাঁচার গড়া ঝাঁকাতে শুরু করত। কিন্তু এই বাড়াবাড়ির জন্য তাকে শাস্তি দেবার একটা উপায় ম্যানেজার বার করে ফেলেছিল এবং সেটা কার্যকর করে সে বেশ আনন্দ পেত। সে প্রকাশ্যে সবার সামনে শিল্পীর আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করত, বলতো যে উপবাসজনিত মেজাজ খারাপের কারণে সে ওরকম করেছে এবং সেটা ক্ষমাই। ভালোভাবে পেট পুড়ে খাওয়া মানুষের পক্ষে সে ব্যাপারটা বোঝা সম্ভব নয়। তারপরে শিল্পী যে আরও দীর্ঘকাল উপোস করতে সক্ষম তার সেই সদম্ভ দুর্বোধ্য উক্তির কথা যেন স্বাভাবিকভাবেই উল্লেখ করত এবং ওই উক্তির মধ্যে যে অন্তর্লীন উচ্চাসা, শুভেচ্ছা ও বিরাট আত্মত্যাগ ছিল তার প্রশংসা করত এবং তারপরে ওই বক্তব্যকে যেন প্রত্যাখ্যান করেই সে শিল্পীর আলোকচিত্রগুলি তুলে ধরত, যার কপি জনসাধারণ কিনতে পারত। যে ছবিতে শিল্পীকে দেখা যেত উপবাসের ৪০তম দিনে বিছানায় শোয়া, ক্লান্তি ও অবসাদে মৃতপ্রায়। সত্যের এই জঘন্য বিকৃতি শিল্পীর কাছে সুপরিচিত হলেও প্রতিবারই তাকে নতুন করে বিচলিত করত। সে আর তা সহ্য করতে পারত না। তার অকাল উপবাস ভঙ্গের যা পরিণতি তাকে উপস্থিত করা হলো তার কারণ বলে। এই উপলব্ধির অভাবের বিরুদ্ধে, দুনিয়াজোড়া এই অনুপলব্ধির বিরুদ্ধে লড়াই করা তার পক্ষে ছিল অসম্ভব। কতবার সে সৎ বিশ্বাস নিয়ে গরাদের কাছে দাঁড়িয়ে ম্যানেজারের বক্তব্য শুনেছে, কিন্তু যখনই সে আলোকচিত্রগুলি দেখাতে শুরু করেছে তখনই সে গরাদ ছেড়ে দিয়ে খড়ের ওপর লুটিয়ে পড়েছে, আর আশ্বস্ত জনতা তখন আবার কাছে সরে এনে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। কয়েক বছর পর যখন এই জাতীয় দৃশ্যের প্রত্যক্ষদর্শীদের কথা মনে করিয়ে দেয়া হতো, তখন প্রায়ই তারা নিজেরাই এর অর্থ বুঝতে পারত না, কারণ ইতিমধ্যে পূর্বোল্লেখিত জনসাধারণের উৎসাহের পরিবর্তন ঘটে গেছে। এটা ঘটল যেন রাতারাতি। নিশ্চয়ই এর গুরুত্বপূর্ণ কারণাদি ছিল, কিন্তু কার সময় আছে তা নিয়ে মাথা ঘামাবার। সে যাই হোক, এতদিনকার নন্দিত বুভুক্ষার শিল্পী হঠাৎ একদিন দেখল যে আনন্দ সন্ধানীরা তাকে পুরোপুরি বর্জন করেছে। তার সামনে দিয়েই তারা হন্যে হয়ে ছুটে চলেছে নতুন জনপ্রিয় আকর্ষণের দিকে। পুরানো উৎসাহটা এখনও এখানে সেখানে টিকে আছে কিনা সেটা আবিষ্কারের উদ্দেশ্যে ম্যানেজার শেষবারের মতো দ্রুত অর্ধ ইউরোপ একবার চক্কর দিয়ে এলো তাকে নিয়ে। কিন্তু সব নিষ্ফল। সর্বত্র যেন কোনো গোপন চুক্তির ফলে সবাই পেশাদার উপবাস সম্পর্কে চরম বিতৃষ্ণা প্রদর্শন করল। অবশ্যই হঠাৎ করে এ পরিস্থিতির উদ্ভব হতে পারে না। নিশ্চয়ই আগেই নানা উপসর্গ দেখা দিয়েছিল, কিন্তু যথেষ্ট গুরুত্বের সঙ্গে তখন তা লক্ষিত হয়নি, কিংবা সাফল্যের ঝকমকে উজ্জ্বলের মুখে তা চাপা দেয়া হয়েছিল। পশ্চাৎ দৃষ্টি দিয়ে এখন তো তাই মনে হচ্ছে, কিন্তু এখন আর পাল্টা ব্যবস্থা নেবার উপায় নেই। বড্ড বেশি দেরি হয়ে গেছে। ভবিষ্যতে কোনো একদিন উপবাস নিঃসন্দেহে আবার আকর্ষণীয় হয়ে উঠবে, কিন্তু যাদের জীবন বর্তমানকে নিয়ে, তারা এর মধ্যে কি সান্ত্বনা খুঁজে পাবে? বুভুক্ষার শিল্পী তাহলে কি করবে এখন? তার কালে হাজার হাজার মানুষ করতালি দ্বারা তাকে অভিনন্দিত করেছে। তার পক্ষে তো এখন কোনো গ্রাম্য মেলায় গলির মুখে ছোট্ট খুপড়িতে নিজেকে প্রদর্শন করা সম্ভব নয়, আর অন্য কোনো পেশা বেছে নেওয়াও তার পক্ষে অসম্ভব। তার বয়স হয়ে গেছে। তাছাড়া উপবাসের প্রতি তার ছিল এক অন্ধ অবিচল আনুগত্য। অতএব সে এক তুলনাহীন জীবনযাত্রায় তার সহযোগী ম্যানেজারের কাছ থেকে বিদায় নিয়ে একটা বড় সার্কাস কোম্পানিতে যোগ দিল। নিজের অনুভূতিকে যন্ত্রণার হাত থেকে বাঁচাবার জন্য সে তার চুক্তিপত্রের শর্তাবলী পর্যন্ত পড়ল না। একটা বড় সার্কাস কোম্পানির অনেক লোকজন, জন্তু জানোয়ার ও যন্ত্রপাতির প্রয়োজন হয়। যে কোনো সময় তারা একজন লোককে কাজে লাগাতে পারে, এমনকি একজন বুভুক্ষার শিল্পীকেও। অবশ্য সে যদি বেশি বেতন দাবি না করে। আর এই বিশেষ ক্ষেত্রে তো তারা শুধু একজন লোক নিচ্ছে না,
তারা নিচ্ছে একটা সুপরিচিত বিখ্যাত নামও। বস্তুতপক্ষে তার অনুষ্ঠানের প্রকৃতিও এমন অদ্ভুত যে বয়সের অগ্রগতি শিল্পীর দক্ষতাকে কিছুমাত্র ম্লান করে না। বয়সের কারণে শিল্পী তার নৈপুণ্যের শীর্ষবিন্দু অতিক্রম করে গেছে, এবং তাই সে এখন একটা সার্কাসের নির্জন কোণে চুপচাপ আশ্রয় খোঁজার চেষ্টা করছে। তার সম্পর্কে তেমন আপত্তিও তোলা চলে না। সত্যি বলতে কি, বুভুক্ষা শিল্পী দাবি করল যে সে এখনো আগের মতোই সাবলীলভাবে উপবাস করতে সক্ষম, যেটা সহজেই বিশ্বাসযোগ্য মনে হলো। সে আরও বলল যে তাকে তার ইচ্ছা মতো উপবাস করতে দিলে যে অনুমতি তাকে সঙ্গে সঙ্গে দেয়া হলো, সে এখন পর্যন্ত অনার্জিত এমন রেকর্ড স্থাপন করবে যাতে সারা দুনিয়া চমকে উঠবে। এই উক্তি শুনে অবশ্য অন্যান্য পেশাদার শিল্পীরা হেসে উঠল, কারণ জনসাধারণের রুচি পরিবর্তনের ব্যাপারটা সে হিসাবের মধ্যেই ধরেনি। আর বুভুক্ষার শিল্পীও সুবিধা মতো সে কথা ভুলে গিয়েছিল। অবশ্য প্রকৃত পরিস্থিতির যথার্থ বোধ সে সত্যি সত্যি হারায়নি, আর তাই তাকেও তার খাঁচাটাকে অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে রিংয়ের মাঝখানে স্থাপন না করে যখন বাইরে সহজেই যার কাছে যাওয়া যায় এমন এক জায়গায় জন্তু জানোয়ারদের খাঁচার পাশে রাখা হলো, তখন সে ব্যাপারটা সহজেই মেনে নিল। তার খাঁচার জন্য উজ্জ্বল ঝলমলে রঙের ফ্রেম বানিয়ে বড় বড় অক্ষরের প্ল্যাকার্ডে ঘোষণা করা হলো যে তাকে তার ভেতরে দেখা যাবে। বিরতির সময় যখন দর্শককুল ভিড় করে সার্কাসের প্রাণীগুলি দেখতে আসত, তখন তাদের পক্ষে বুভুক্ষা শিল্পীর খাঁচাটা এড়িয়ে যাবার কোনো উপায় ছিল না। তারা মুহূর্তের জন্য হলেও তার সামনে থামত। সরু পথে পেছনের লোকের প্রচণ্ড চাপ না পড়লে তারা হয়তো আরও একটু বেশি সময় থাকত। ওরা বুঝত না জানোয়ারদের উত্তেজনাপূর্ণ খাঁচাগুলির কাছে গিয়ে দ্রুত পৌঁছতে কি তাদের বাধা দিচ্ছে, যার ফলে অন্যদের পক্ষে তার খাঁচার সামনে দাঁড়িয়ে তাকে একটু দীর্ঘকাল দেখা কিছুতেই সম্ভব হতো না। এই কারণেই যে বুভুক্ষা শিল্পী একসময় সাক্ষাতের জন্য নির্ধারিত এই সময়টাকে তার জীবনের অন্যতম প্রাপ্তিযোগ বিবেচনা করে তার জন্য অধীরভাবে প্রতীক্ষা করত। পরে এক পর্যায়ে তাকে রীতিমতো ভয় করতে শুরু করল। প্রথম দিকে বিরতির সময় কখন হবে সেজন্য তার আর তর সইত না। ভিড় করে তার দিকে এগিয়ে আসা জনতার স্রোত দেখে সে ভীষণ উল্লসিত হয়ে উঠত। কিন্তু খুবই শীঘ্র সে নির্ভুলভাবে বুঝল কোনোরকম আত্মপ্রতারণার প্রয়াস একান্ত সচেতনভাবে প্রয়োগ করেও কাজ দিল না। বুঝল যে দর্শনার্থীদের বেশিরভাগই দু একবার নয়, ব্যতিক্রমহীনভাবে ছুটে আসছে জানোয়ারের খাঁচাগুলি দেখতে, এবং দূর থেকে ওদের প্রথম দর্শনটাই ছিল সবচাইতে আনন্দদায়ক। কারণ ওরা তার খাঁচার কাছে আসার পরই বিপরীত ইচ্ছা পোষণকারী দুই দলের মধ্যে যারা একটু দাঁড়িয়ে তাকে দেখতে চায় আর যারা সোজা জন্তু জানোয়ারের কাছে যেতে চায়, যে প্রচণ্ড কোলাহল আর গালাগাল শুরু হতো, তাতে তার কানে তালা ধরে যেত। আর এই কোলাহল আর গালাগাল ক্রমাগত নতুন করে শুরু হতো। শিল্পী কিন্তু শিগগিরই প্রথম দলকে দ্বিতীয় দলের চাইতে বেশি অপছন্দ করতে আরম্ভ করে, কারণ তারা তাদের কোনো আন্তরিক উৎসাহের বলে নয়, বরং নিজেদের অহমিকা প্রসূত স্বাধিকার প্রতিষ্ঠার দাবিতেই তার খাঁচার সামনে দাঁড়িয়ে থাকতে চাইত। প্রথম জনস্রোতের তোড় কমে যাবার পর পিছন দিকে ধীরে সুস্থে আসা সামান্য কয়েকজন যখন তার খাঁচার সামনে এসে পৌঁছত, যারা কোনো বাধ্যবাধকতা ছাড়াই যতক্ষণ খুশি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারত, তারাও তার দিকে প্রায় এক নজরও না তাকিয়ে বড় বড় পা ফেলে জানোয়ারগুলিকে দেখার জন্য তাদের খাঁচার দিকে ছুটে যেত। খুব বিরল কয়েকটি ক্ষেত্রে যখন হঠাৎ ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হয়ে উঠত, যখন কোনো পিতা বাচ্চাদের নিয়ে তার খাঁচার সামনে এসে আঙুল দিয়ে তাকে দেখাতেন নিজের ছেলেবেলায় কীরকম তীব্র আনন্দ উত্তেজনা নিয়ে তিনি বুভুক্ষার শিল্পীকে দেখতেন, তার গল্প করতেন, সমস্ত ব্যাপারটা তাদের বুঝিয়ে বলতেন, আর তার সন্তানরা ব্যাপারটা ঠিক উপলব্ধি করতে পারত না, কারণ স্কুলে কিংবা স্কুলের বাইরে এই শিক্ষা গ্রহণের জন্য তাদের ঠিকমতো কখনো তৈরি করা হয়নি। উপবাস নিয়ে তাদের কি মাথা ব্যথা? তখনও কিন্তু বাচ্চাদের চোখ জ্বলজ্বল করে উঠত। হয়তো আরও ভালো দিন, আরও নতুন দিন সামনে আসছে। বুভুক্ষার শিল্পী বহুবার মনে মনে বলেছে যে তার খাঁচাটা জানোয়ারদের খাঁচাগুলোর এত কাছাকাছি না থাকলে হয়তো একটু ভালো হতো।
এর জন্যেই লোকের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজতর হয়। তাছাড়া জানোয়ারগুলির গায়ের দুর্গন্ধ, রাত্রিবেলায় তাদের অস্থিরতা, হিংস্র বন্য প্রাণীগুলির জন্য তার খাঁচার সামনে দিয়ে তাল তাল কাঁচা মাংস নিয়ে যাওয়া, আর খাবার সময় তাদের গর্জনের জন্য তার যে কষ্ট, এসব যে তার মনের ওপর ভারী বোঝার মতো চেপে থাকত, সে কথা নাই বা বলল। কিন্তু কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ করার সাহস তার ছিল না। আর ভেবে দেখতে গেলে এই যে এত লোক তার খাঁচার সামনে দিয়ে যাচ্ছে, যার মধ্যে মাঝে সাঝে দু একজন এক মুহূর্তের জন্য থেমে তাকে এক নজর দেখে নিচ্ছে, এজন্য তো জন্তু জানোয়ারগুলিকেই তার ধন্যবাদ দেওয়া উচিত। তাছাড়া তার অস্তিত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে কর্তৃপক্ষ যে তাকে কোথায় কোন নির্জন কোণে সরিয়ে নিয়ে যাবে তা কে বলতে পারে? কারণ সত্যি সত্যি সে তো জন্তু জানোয়ারের খাঁচার দিকে ছুটে যাওয়া দর্শকবৃন্দের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ছাড়া আর কিছু করছে না। নিঃসন্দেহে খুবই সামান্য প্রতিবন্ধকতা, এবং তাও নিয়মিতভাবে ক্রমান্বয়ে কমে এলো। এইরকম একটা সময়ে মানুষ যে বুভুক্ষার শিল্পীর মতো একজন সম্পর্কে কৌতূহলী হবে, এটা প্রত্যাশিত। এই ধারণায় তারা অভ্যস্ত হয়ে উঠল, এবং এর ফলে তার বিরুদ্ধে যে মতামত ছিল তা দূর হয়ে গেল। এখন সে তার ইচ্ছামতো যত দিন খুশি উপোস করতে পারে, এবং সে করলও তা। কিন্তু কিছুতেই আর শেষ রক্ষা হলো না। মানুষ তাকে উপেক্ষা করে চলে যেতে থাকল। উপবাসের শিল্পকলাকে কারো কাছে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করে দেখুন। এই সম্পর্কে যার কোনো অনুভূতি নেই, সে ব্যাপারটা কিছুতেই বুঝতে পারবে না। চমৎকার প্ল্যাকার্ডগুলি নোংরা আর দুর্বোধ্য হয়ে উঠল। সেগুলি ছিঁড়ে ফেলা হলো। নোটিশ বোর্ডে যেখানে তার উপোস করা দিনের সংখ্যা প্রতিদিন সযত্নে হিসাব করে পাল্টে দেয়া হতো, প্রথম কয়েক সপ্তাহের পর তা দীর্ঘ সময়ের জন্য অপরিবর্তিত পড়ে রইল। কারণ সংশ্লিষ্ট কর্মচারীর কাছে এই ছোট্ট কাজটাও মনে হলো অর্থহীন। আর তার ফলে শিল্পী দিনের পর দিন উপোস করে যেতে থাকল, যার স্বপ্নও সে কত দিন দেখেছে, এবং এতে তার কোনো কষ্ট হলো না। কথা সে তো আগেই বলেছিল। কিন্তু কেউ আর এখন দিনের হিসাব রাখছে না, কেউ না। শিল্পী নিজেও জানে না কি রেকর্ড সে ভেঙে চলেছে, আর এর ফলে তার সমগ্র চিত্ত পরম বিষাদে পূর্ণ হয়ে উঠল। এবং উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে যখন কেউ তার খাঁচার সামনে এসে দাঁড়াতো, তক্তার উপর বসা বুড়ো লোকটিকে দেখে তামাশায় মেতে উঠত, ইঙ্গিত করত যে সে মানুষকে ঠকাচ্ছে, তখন সেটা হতো মানুষের ঔদাসীন্য আর অন্তর্নিহিত বিদ্বেষগ্রসূত জঘন্যতম মিথ্যা। কারণ বুভুক্ষা শিল্পী কাউকে ঠকাচ্ছিল না, সে তার কাজ করে যাচ্ছিল সততার সঙ্গে। কিন্তু পৃথিবী তাকে ঠকিয়ে বঞ্চিত করছিল তার যোগ্য পুরস্কার থেকে। যাই হোক, এমনিভাবে আরও অনেক দিন কেটে গেল, এবং একসময় তাও শেষ হলো। একদিন খাঁচাটার ওপর এক তত্ত্বাবধায়কের দৃষ্টি পড়ায় সে অধস্তন কর্মীদের কাছে জানতে চাইল এই চমৎকার খাঁচাটাকে নোংরা খড় ভর্তি অবহেলিত অবস্থায় কেন এভাবে ফেলে রাখা হয়েছে। কেউ কিছু বলতে পারল না। শেষে নোটিশ বোর্ডটা দেখার পর একজনের বুভুক্ষা শিল্পীর কথা মনে পড়ল। ওরা তখন কাঠি দিয়ে খড়ের গাদার মধ্যে খোঁচাখুচি করার পর তার ভেতর তাকে আবিষ্কার করল। তত্ত্বাবধায়ক জিজ্ঞাসা করল, তুমি কি এখনো উপোস করছো নাকি? কখন থামতে চাও তুমি? বুভুক্ষা শিল্পী ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করবেন না আপনারা সবাই। কিন্তু তার কথা গরাদের গায়ে কান লাগিয়ে রাখা একমাত্র তত্ত্বাবধায়কই বুঝতে পারল, যে বলল, অবশ্যই। তারপর সে আঙুল দিয়ে নিজের কপালে টোকা দিল। লোকটা কি অবস্থায় আছে কাজের লোকেদের সেটা বোঝাতে চাইল। তারপর বলল, আমরা তোমাকে ক্ষমা করছি। বুভুক্ষার শিল্পী বলল, আমি সর্বদা চেয়েছি আপনারা যেন আমার উপবাস করাটাকে প্রশংসা করেন। তত্ত্বাবধায়ক খোশমেজাজে বলল, আমরা সত্যিই তার প্রশংসা করি। কিন্তু শিল্পী বলল, আপনাদের প্রশংসা করা উচিত নয়। তত্ত্বাবধায়ক বলল, বেশ, তাহলে প্রশংসা করছি না। কিন্তু কেন আমাদের প্রশংসা করা উচিত নয়? বুভুক্ষা শিল্পী জানালো, কারণ আমাকে উপোস করতেই হয়, উপোস না করে আমি পারি না। তত্ত্বাবধায়ক বলল, কি মানুষ তুমি! কিন্তু কেন তুমি উপোস না করে পারো না? কারণ বুভুক্ষা শিল্পী তার মাথা একটু উঁচু করে সামান্য ঠোঁট ফুলিয়ে যেন চুমু খেতে চাইছে। তত্ত্বাবধায়কের কানে কানে বলল, একটি শব্দও যেন হারিয়ে না যায় এমনিভাবে। কারণ যে খাদ্য আমার পছন্দ তা আমি কোথাও পাইনি। বিশ্বাস করুন, তা যদি পেতাম তবে আপনার অথবা আর সবার মতো আমিও তা পেট পুড়ে খেতাম। এই ছিল তার সর্বশেষ কথা।
কিন্তু তার নিষ্প্রভ হয়ে আসা চোখে তখনও দেখা যাচ্ছে দৃঢ়, কিন্তু আগের মতো আর সগর্ব প্রত্যয় দীপ্ত নয়, বিশ্বাস যে সে বুঝি তার উপবাস ক্রিয়া এখনো অব্যাহত রেখে চলেছে। তত্ত্বাবধায়ক বলল, ঠিক আছে, এবার এটা পরিষ্কার করে ফেলো। ওরা খড়কুটা শুদ্ধ বুভুক্ষা শিল্পীকে কবর দিল খাঁচাটার মধ্যে। তারপর ওরা রাখলো এক তরুণ চিতাবাঘ, যে খাঁচা এতদিন ম্রিয়মাণ পড়েছিল। তার মধ্যে ওই বন্য প্রাণীটিকে দাপাদাপি করতে দেখে যে মানুষের মনে বিন্দুমাত্র স্পর্শকাতরতা বা অনুভূতি নেই, সেও উদ্দীপিত বোধ করল। চিতাবাঘ ঠিক আছে, তাকে নিয়ে কোনো অসুবিধা নেই। তার যে খাদ্য পছন্দ, কর্মীরা বিনা দ্বিধায় তাকে তা সরবরাহ করত। সে তার স্বাধীনতা খুইয়েছে বলেও মনে হতো না। সমস্ত দাবি দেওয়া পরিপূর্ণভাবে চরিতার্থ হবার পর প্রায় বিস্ফোরিত অবস্থায় পৌঁছে মনে হতো সে যেন স্বাধীনতাকে সর্বাঙ্গে মুড়ে নিয়ে আছে। তার চোয়ালের কোনো এক জায়গায় থেকে যেন সেটা উঁকি দিচ্ছে। তার গলার মধ্য থেকে প্রাণের আনন্দ এত তীব্রভাবে উচ্চারিত হতো যে দর্শকুলের পক্ষে সে অভিঘাত সহ্য করা সহজ হতো না। কিন্তু তারা নিজেদের সামলে নিত, ভিড় করে দাঁড়াতো খাঁচাটার চারপাশে, আর কেউই সরে যেতে চাইতো না তার সামনে থেকে।